এই বাড়িটা বেশ ভালো লাগলো বল। হ্যাঁ হ্যাঁ, চারিদিকে বাগান, যদিও ফুল গাছের থেকে বট গাছই বেশি, তবে এই এলাকার মধ্যে এই বাড়িটা একটু বেশ ভালোই লাগলো। এই গ্রামগঞ্জের ভেতরে আবার টেনিস খেলার জমি, মাঝে মাঝে একটা ফোয়ারও আছে। আবার দেখেছিস কত সুন্দর করে ভালো রাস্তা করা আছে। এরকম বাড়ি আশা করে আর পাবো না। হ্যাঁ হ্যাঁ, তা বা ঠিকই বলেছিস, এরকম বাড়ি হয়তো আর এই এলাকার পাওয়া যাবে না। দোতলা একটা বাড়ি, বাড়িখানি যেন খুবই রহস্যময়। আমি রহস্যকে ভালোবাসি, রহস্যের মধ্যে থেকে রোমান্সের গন্ধ নিতে আমার বেশ ভালোই লাগে। আমরা এখন আছি সাঁওতাল পরগনার একটি জায়গাতে। আমার গিন্নি এবং আমার ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার পড়েছে। ডাক্তারের মতে এই জায়গাটা নাকি অনেকটা স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি আমি মনের মতো একটা বাড়ি খুঁজে নিতে। আজকে রাতের ট্রেনটা ধরেই কলকাতা ফিরব। তো আছেন? তো আছেন ভেতরে? তো আছেন? খানিক ডাকাডাকির পর বাগানের ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো। তার চেহারাটা না তো মালি না তো দারোয়ান, ভদ্র বা ইতর লোকের মতও নয়। তার বয়সখানি প্রায় 80 থেকে 100 হতে পারে। তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল। তার শরীরখানি রোগা পাতলা ছিপছিপে ধরনের। সে আস্তে আস্তে করে আমাদের দিকে এগিয়ে আসলো এবং আমাদের উপর অসম্ভব ক্ষিপ্ততা দেখে আমি বিস্মিত হলাম। আপনারা কি চান? আমরা এই বাড়িখানা কিছুদিনের জন্য ভাড়া নিতে চাই। তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে কঠোরগত যে প্রথম দৃষ্টিতে তাদেরকেও আবিষ্কারই করতে পারবে না। লোকটা বুঝি অন্ধ, জানিস? আমারও তাই মনে হচ্ছে। কিন্তু তারপর দুজন লক্ষ্য করে দেখলাম, দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত দেখতে পেলাম আমরা। ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? তা বেশ বেশ, বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। আচ্ছা, এ বাড়ির মালিক কে? বাড়ির এখনকার মালিক তো বিলেতে থাকেন, তবে আগের মালিক কোথায় থাকেন তা কেউ জানে না। তাহলে ভাড়া কাকে দেব? কেন আমাকে দেবেন? কত ভাড়া লাগবে এই বাড়ি? সেটা আপনারাই ঠিক করেন। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলো কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছড়িয়ে যাচ্ছে। এতটা ভালো নয়, কি বলবো ভাবছি। হঠাৎ করে গায়ে এক ফোঁটা জল এসে পড়ল। চমকে মুখ তুলে ওপরের দিকে দেখি, ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে মেঘের সঞ্চার ঘটেছে। এবং সেই মুহূর্তে সে বাড়ির বুড়ো বললেন, বৃষ্টি এসেছে, আপনারা একটু ভেতরের দিকে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছন পিছন বাড়ির নিচের তলার বারান্দায় আমরা গিয়ে দাঁড়ালাম। ঝমঝম করে বৃষ্টি নামল। প্রকাশ আমার দিকে ফিরে বললে, বৃষ্টিতে এইরকম চুপচাপ দাঁড়িয়ে কোনো লাভ নেই, চল এই বাড়ির ওপরের ঘরগুলো দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, শুনছেন? শুনছেন? শুনছেন মশাই? শুনছেন? ও মশাই, শুনছেন? সে যেন শুনতেই পেল না। ক্ষণিকের পরে হঠাৎ করে বললে, ঘড়িতে কটা বেজেছে? এখন 7:30। বুড়ো এক শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে, আকাশে মেঘ জমে উঠেছে, অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি। এই বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে। না না, নাও পড়তে পারে। না রে, তোর এরকম মনে হচ্ছে। এই বৃষ্টি থামার নাম নেবে না। আজ হয়তো সারা রাত ধরেই বৃষ্টি হবে, মেঘ দেখেই বুঝতে পারছিস না? কি সর্বনাশ! তাহলে স্টেশনে যাব কি করে? আজই তো আমাদের কলকাতায় ফেরার কথা। এ বৃষ্টি আর থামবে না, এখনো সময় আছে। পালিয়ে যান আপনারা, পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে আমার বেশ রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললুম, ঠাট্টা রাখুন তো মশাই। শুনুন, এই বাড়ি আমি আজ থেকেই ভাড়া নিচ্ছি। বৃষ্টি যদি না থামে আজকে রাত্রে আমি এখানেই কাটাবো। কত টাকা কি দিতে হবে সেটা বলুন। আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন?
কেন পারবো না? বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন। তিনি কোথায় থাকেন কেউ জানে না, কিন্তু বৃষ্টির রাতে তিনি এখানে বেড়াতে আসেন। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলার হলঘর তার জন্যই খোলা থাকে। এক বৃষ্টির রাতে ওই ঘরে একটি কাণ্ড হয়েছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন। তখনও ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। হাতে একটা বন্দুক, পরনে তার শিকারের পোশাক। তারপর? না, সেসব কথা আপনাদের শুনে কোনো কাজ নেই। কিন্তু সেই দিন থেকে এই বাড়ি খালি। এই বাড়িতে কেউ ভাড়া নিতে চায় না। তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যা তা বলে আমাদের ভয় দেখাতে চাও? বেশ, তোমরা থাকো, আমি চললুম। কিন্তু সাবধানে থাকো, খুব সাবধানে থাকো। এই কথা বলতে বলতে বুড়ো আবার সেই বাগানে নেমে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। বুড়োটা পাগল মনে হয়। পাগল নয় রে, পাজি। এই বুড়োর হয়তো ইচ্ছাই নেই যে আর কেউ এই বাড়ি ভাড়া নিক। সে একলাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের কি ভাবনা? চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালাম। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আরও পুরু এবং কালো মেঘ হয়ে উঠেছে আকাশের মেঘখানি। আরও জোরে আরও ঘন ঘোরা পড়েছে বৃষ্টি ঝমঝমিয়ে। সন্ধ্যার আগেই দ্রুত নেমে এসেছে সন্ধ্যার অন্ধকার। জল থই থই করা প্রান্তের মাঝে বড় বড় গাছগুলো টলমলো করছে ঝড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ আমাদের এখানেই বন্দি হতে হবে। আর তো কিছু উপায় নেই, কি আর করবি বল? কিন্তু খাবো কি? কেন, আকাশের জল? সে খাওয়া দাওয়া না হলে নাই বা জুটলো, কিন্তু শুতে তো হবে। কোথায় শুবি? পিছন ফিরে ওই হলঘরটা দেখ, ওর 3টে দরজাই খোলা। ওখানে যেটুকু আলো আছে ওটাতেই দেখা যাচ্ছে। আর ওই ঘরের ভেতরে বড় বড় সোফা রয়েছে, চৌকো চেয়ার, সব কিছু নিয়ে শুয়ে যাবো মোটামুটি। আসম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো এক মেয়ে। রবীন্দ্রনাথের গান। গায়িকার গলা বেশ চমৎকার। সবিনয়ে দুজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে ওই গান শুনলাম আমরা। আকাশে বেড়ে উঠেছে বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্ত বজ্রের চিৎকার। ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না। তখন আমি বললুম, এই গানটা কোথা থেকে আসছে বলতো? ওই হলঘরটার ভেতর থেকে মনে হয়। আমরা দুজনেই ওখান থেকে হলঘরের দিকে এগিয়ে হলঘরের ভেতরে ঢুকলাম। সব আসনই এখন খালি রয়েছে। ঘরের ভেতরে একটি অর্গান, তার সামনে কেউ নেই। প্রকাশ তবু জোর করে বললে, যে গাইছে সেই ঘরেই আছে। অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান গাইছে। প্রকাশ অস্বস্তি ভরা স্বর নিয়ে বলল, না, গান এখানেই হচ্ছে। তবে যে গাইছে তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। এটা মানুষের ঘর নয় বন্ধু, এটা একটা মরার ঘর। আমরা তাড়াতাড়ি বাইরে গিয়ে দাঁড়ালাম। প্রকাশের কথা মিথ্যে নয়, ঘরের চেয়ে বাইরটা বেশ গরম, অথচ ঝড়ো হাওয়াটা বাইরেই চলছে। আমরা দুজনেই অবাক হয়ে এর কারণটা বোঝার চেষ্টা করছি। এমন সময় কানে এলো এক নতুন শব্দ। গটগট করে কারো এক ভারী জুতোর আওয়াজ হচ্ছে। প্রকাশ বিস্মিত সুরে বলল, সিঁড়ি দিয়ে কেউ উঠছে। এটা সেই বুড়োর পায়ের শব্দ না তো? ওই বুড়ো মিছে কথা বলেছে। এই বাড়ি নিশ্চয়ই খালি নয়। কে গান গায়, কে আবার ওপরে উঠে আসে, তারপরেও কিভাবে এই বাড়ি খালি হতে পারে? সিঁড়ির ধাপগুলো শব্দিত করে ওপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল এক জোড়া শিকারি বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা থাকে। নিজের চোখকেও বিশ্বাস করাতে পারলাম না।
মানুষ নেই, অথচ একজোড়া শিকারি বুট উপরে উঠে আসলো কিভাবে? একখানা জ্যান্ত জীবের মতো। মন বললে এই দৃশ্যমান বুট পরে আছে কোনো এক অদৃশ্য দেহ। এবং বারান্দায় হঠাৎ আজ এক অনাহত অতিথি দেখে আমরা থমকে দাঁড়িয়ে পড়েছি সবিনিময়ে। প্রকাশ ভয়ে ভয়ে বলল, শিকারি বুট, ওই 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 বুড়োটা বলেছিল না রাতের বেলায় বাড়ির মালিক নাকি এসেছিল শিকারি পোশাক পরে। আমি কোনো কিছু উত্তর দেওয়ার আগেই ওই বুট জোড়া যেন বেজায় ভারী একটা দেহ নিয়ে আমাদের দিকে গট গট শব্দে অগ্রসর হতে লাগলো। আমরা মহা আতঙ্কে পিছনের দিকে হাঁটতে লাগলো। আমাদের দৃষ্টি তখন স্থগিত, হৃৎপিণ্ড জোরে জোরে ধড়পড় করছে। হলঘরের তৃতীয় দরজার কাছে এসে ওই বুট জোড়া আবারও থেমে পড়ল ক্ষণিকের জন্য। কিন্তু তারপরে সবেগে প্রবেশ করলো ওই ঘরের ভেতর। গানের স্বর থেমে গেল। সঙ্গে সঙ্গে শুনলাম বন্দুকের এক তীব্র শব্দ ও তার সঙ্গে এক আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে দৌড়ে চাহক করে সিঁড়ি ভেঙে নিচে নেমে দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে ওই বুড়োটা। সে একবার মুখ তুলে আমাদের দিকে তাকালো এবং ওই সময় দেখলাম তার চক্ষু কটরে খুব ভেতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো ক্ষণক্ষণে গলায় বলে উঠল, দেখা হলো মালিকের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বললো মালিক? বাড়ি ভাড়া নেবে নাকি নাকি নেবে না? দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম তখন সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসি থামেনি।